আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সরকারের মধ্যে এবং বিরোধী দলের মধ্যে রীতিমতো কাদা ছোড়াছুড়ি চরম পর্যায়ে পৌঁছে গেছে। পর্দার আড়ালে অনেক কিছু হচ্ছে, পর্দার সামনে অনেক কিছু হচ্ছে। গত ২ বছর যেভাবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যেভাবে মনে করা হতো যে এই সরকারটা একটা ট্রানজিশনাল সরকার, দীর্ঘমেয়াদে এই সরকারটি থাকবে না। ফলে সেই সরকারের মধ্যে যে সকল মানুষ ধড়িবাজ ছিলেন, তারা যত পারো আজকের দিনটিকে ব্যবহার করো এবং ইচ্ছেমতো মাল কামাও। সারা জীবন পায়ের উপর পা তুলে বসে, বসে খাও, বিদেশে টাকা পাচার করো, সুইস ব্যাংক ভরে ফেলো। এই যে নীতি বা এই অপ্তবাক্য, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যেভাবে চলছিল, একটি নির্বাচিত সরকারের সময়টিতেও ঠিক একই অবস্থা চলছে আরও জঘন্যভাবে। একটি সরকার নির্বাচিত হয়েছে ৫ বছরের জন্য। তারা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। গণতন্ত্রের যে স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলো তারা উন্মুক্ত করে দেবে। গণতন্ত্রের যে সাউন্ডগুলো দরকার, শব্দগুলো দরকার, তাল, লয়, ছন্দ দরকার, সেই জিনিসগুলোকে বা গণতন্ত্রের যে প্রবাহগুলো দরকার, সেই প্রবাহগুলো তারা সচল করবে। কিন্তু সেটা না করে সরকার যা কিছু করছে, প্রায় সবকিছুতে মনে হচ্ছে যে তারা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা তারা করছে না। যেমন ধরুন, স্থানীয় সরকারে যে সকল প্রশাসক তারা নিয়োগ করেছেন, এটা তাদের দরকার ছিল না। যদি তারা দীর্ঘমেয়াদে চিন্তা করত যে আমরা নির্বাচন দেব, নির্বাচনে জয়লাভ করব। যারা নির্বাচনে জয়লাভ করবে, আমরা বা আমাদের প্রতিপক্ষ তারা নির্বাচিত হয়ে আসবে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে দলের বিভিন্ন যারা লোকজন রয়েছেন তাদেরকে প্রশাসক হিসেবে, জেলা প্রশাসক হিসেবে, পৌরসভার প্রশাসক হিসেবে, মানে বিভিন্ন জায়গাতে এরকম হাজার, হাজার পদ-পদবীতে বিভিন্ন কর্পোরেশনে, সরকারি অফিসগুলোতে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে, চারিদিকে শুধু ছি, ছি রব পড়ে যাচ্ছে। একে তো নীতিগতভাবে সরকার এই কাজগুলো করতে পারে না। যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, নির্বাচনে বিশ্বাস করেন, একটা নির্বাচিত সরকার কখনো একটি অনির্বাচিত মানুষকে প্রমোট করতে পারে না। এটা হলো ১ম গণতন্ত্রের মৌলনীতি। সেই মৌলনীতিটা সরকার ভঙ্গ করেছে। দ্বিতীয় যে বিষয়গুলো আছে সেটি হলো সরকারের কতগুলো অলংকারিক পদ রয়েছে। সেই অলংকারিক পদ সাধারণত এগুলোকে মানে দলীয় যারা বিভিন্ন সময় সার্ভিস দিয়ে থাকে, দলের বিপদের সময় সাহায্য সহযোগিতা করে থাকে, তাদেরকে উপহার হিসেবে দেয়া হয়। কিন্তু অতীতে আমরা যেগুলো দেখেছি, এই অলংকারিক পদগুলো সবসময় যোগ্য লোকের হাতে দেওয়া হতো। যেমন ধরুন, বাংলাদেশের কিংবদন্তির নাট্যকার, নাট্য অভিনেতা, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। মানে তার মতো এতটা জনপ্রিয়, আপনাদের দেখেন টেলিভিশনে মমতাজ উদ্দিন আহমেদের লেখা নাটক, তার অভিনয়, তার শিক্ষা জীবন এক অনন্য ব্যক্তিত্ব। তো এই মানুষটিকে আওয়ামী লীগ সরকার একটি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। ফার্স্ট সেক্রেটারি সম্ভবত সিনিয়র সহকারী সচিব, মানে আমাদের ইউনো পদমর্যাদার একজন কর্মকর্তা। তো সেই হিসেবে উনার মতো একজন মানুষ যিনি প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত, প্রধানমন্ত্রীও তার ছাত্র, তাকে রাষ্ট্রীয় প্রোটোকলে একজন ইউনো বা এডিসির পদমর্যাদা দিয়ে একজন একটি দূতাবাসে তাকে নিয়োগ দেওয়া হলো। এর কারণ হলো তিনি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আওয়ামী লীগের সাপোর্টার, এই জন্য তাকে প্রমোট করা হলো। কিন্তু ইনুর জামানাতে আমরা দেখলাম লেদু, গেদু, ধলা, কালা, মানে যাকে তার পছন্দ হয়েছে ডাইরেক্ট সচিব, টিওনো না, ওসি না, ডিসি না, ডাইরেক্ট সচিব, সিনিয়র সচিব, মানে একেবারে ক্যাবিনেট সচিবদের পদমর্যাদায় সচিব, এই হিসাবে তাদেরকে বিভিন্ন জায়গাতে পদায়ন করেছে। ফলে কি হলো, অনেক জায়গাতে দেখা গেল যে রাষ্ট্রদূত এডিশনাল সেক্রেটারি, যিনি মন্ত্রণালয়ের এডিশনাল পদমর্যাদা নিয়ে ধরুন লন্ডন দূতাবাসে বা মালয়েশিয়া দূতাবাসে অথবা দিল্লি হাই কমিশনে কাজ করছেন,
বা অনেক ক্ষেত্রে বড়জোর সচিব পদমর্যাদার আছে। একমাত্র মিজানুল কায়েসকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। আদার দেন আমাদের যে রাষ্ট্রদূত, অনেক ছোট, ছোট দেশের রাষ্ট্রদূত, এরা ডেপুটি সেক্রেটারি থাকেন, তারপরে জয়েন্ট সেক্রেটারি থাকেন, বড়জোর এডিশনাল সেক্রেটারি, বড়জোর এডিশনাল সেক্রেটারি। তো যেখানে এডিশনাল সেক্রেটারি রাষ্ট্রদূত, সেখানে আপনি একজনকে সচিব পদমর্যাদায় আপনি প্রেস সেক্রেটারি বানিয়ে দিলেন বা প্রেস মিনিস্টার বানিয়ে দিলেন, যে পদে অতীতকালে মমতাজউদ্দিন আহমেদের মতো মানুষ ছিলেন আওয়ামী লীগ জামানাতে, বা বিএনপির জামানাতে হয়তো এরকম কেউ ছিলেন। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কলঙ্কজনক অধ্যায়, মানে সিভিল সার্ভিসটিকে তারা মনে করেছে এটা একটা ছেলের হাতের মোয়া। যে সমস্ত ছেলেরা একটা বিশেষ পরীক্ষায় প্রিলিমিনারিতে পাশ করতে যাবে, এই জন্য তাদের কোনো কোটা চলবে না, মেধা অনুযায়ী তারা পরীক্ষা দেবে, এই দাবিতে যাদের আন্দোলন করেছে তাদেরকে আপনি মিনিস্টার বানিয়ে দিলেন। কোনো সচিব টচিব কিছু দরকার নেই, ডাইরেক্ট মিনিস্টার। তাদের কাউকে কাউকে সচিব বানিয়ে দিলেন, কাউকে কাউকে সিনিয়র সচিব বানিয়ে দিলেন। মানে লঙ্কা কাণ্ড কাকে বলে, গাঁজাখড়ি গল্প আর কাকে বলে। তামিল সিনেমাতেও এই ধরনের ঘটনা ঘটে, যেটা ইউনূস সাহেবের জমানাতে ঘটেছে। এরশাদ জমানাতে তো প্রশ্নই আসে না, শেখ হাসিনা বেগম যে, মানে সব জায়গায় ধারাবাহিকতা ছিল। সিভিল সার্ভিসের একটা সিক্রেসি রাখা হতো, গোপনীয়তা রাখা হতো, এটার একটা পবিত্রতা রক্ষা করা হতো, এটার একটা অ্যারিস্ট্রিকেসি রাখা হতো, যে যেন তেন লোক মানে আমাদের তো বাংলাদেশে কি হলো, কৃষকের ছেলে গরিবের ছেলে এদেরকে সিভিল সার্ভিসে ঢোকার অনুমতি দেওয়া হতো। পাকিস্তানে এবং ব্রিটিশে, মানে আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিসে জমিদার নন্দ না হলে, ভালো বংশ না হলে, রক্ত না হলে এদেরকে তো পরীক্ষা দিতে দেওয়া হতো না। সেইখানে আপনি বঙ্কিমচন্দ্রের মতো মানুষ সিএসপি হতে পারে না, সুভাষচন্দ্র বোসকে সিএসপি হতে হয়েছে। তারপরে সেখানে রবীন্দ্রনাথের ঠাকুর পরিবার থেকে সিএসপি হয়েছে। এরকম ছিল, মানে সিএসপি না, মানে যাকে বলা হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আইসিএস হয়েছে। ইভেন আইএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস যেটা হয়েছে, সেখানেও এরকম রায় বাহাদুর, খান বাহাদুর, জমিদার ভালো, যাদের রক্ত ভালো, ছোটোখাটো বিষয় নিয়ে তারা কখনো ঘুষ খাবে না। এখন বিসিএস পাশ করে এমন জায়গাতে বাংলাদেশে অবস্থা হয়ে গেছে, ইটের ভাটা থেকে তাকে পয়সা খেতে হবে। তাকে ওই ড্রয়ার খুলে রেখে প্রত্যেকটা এই যে জমির যে এসিল্যান্ড হিসেবে জমির যে পর্চা, এই পর্চা, মানে একটা পর্চা তুলতে যে টাকা লাগে, এটারও তাকে কমিশন লাগবে। এটার কোনো নারী নাই, পুরুষ নাই, এবং এখানে গিয়ে দেখবেন একটা ভালো বংশের ছেলে এখানে যাচ্ছে না। আর যারা পাল্লা দিয়ে এই অপকর্মগুলো করছে তারা খুবই, যাকে বলা হয় দীনহীন অভাবী পরিবার, এবং এই বংশের মধ্যে তাদের মানে ট্র্যাক রেকর্ডে খারাপ জিনিস বেশি। তো তারপরেও দেখা যাচ্ছে যে এদের মধ্যে অনেক, এই যে গত কয়েক বছর যাবত দেখছি যে একজন টিওনো, তাকে কেন ছাড় বলা হলো না, মহিলাকেও ছাড় বলতে হবে, পুরুষকেও বলতে হবে, তাদেরকে ভাই বললে, আপা বললে তাদের মাথা খারাপ হয়ে যায়। এই যে হীনমন্যতা, এই হীনমন্যতা এরশাদ জামানাতে ছিল না। মানে ৮০-র দশক পর্যন্ত যারা বিসিএস কর্মকর্তা হতেন তাদের সবার মধ্যে সেই কোয়ালিটি ছিল, কিন্তু ৯১ সালের পর থেকে যে বিসিএসগুলো হয়েছে, ধীরে ধীরে সেটা অবনতি হতে হতে এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে হাকিমপুরি জর্দা, মানে হাকিমপুরি জর্দা দিয়ে পান খাওয়া, গুয়া খাওয়া, মানে পচা সুপারি, সুপারি দীর্ঘদিন গজানো হয় যেন দুর্গন্ধ আসে। তো গ্রামের মহিলারা এই গুয়া বলে এগুলোকে, এই ভিজা সুপারি, মজা সুপারি, এগুলো দিয়ে পান খায়। তো ওইরকম যে যারা এই ধরনের গুয়া খায়, পান খায়, এদের যে রুচি, এখন এই সরকারি কর্মকর্তাদের একটা অংশের এরকম রুচি চলে আসছে। সেই রুচিকে একটা জায়গাতে নিয়ে যেতে পারে রাজনৈতিক নেতৃত্ব, দ্য পলিটিক্যাল লিডারশিপ, দ্য ডিসিশন মেকিং। আমরা আবার সেই সিভিল সার্ভিসের স্বর্ণযুগে চলে যেতে পারি, যখন এই সিভিল সার্ভিসটা চায়নাতে প্রথম শুরু হয়েছিল। আজকে যে মিলিটারি কমিশন, সেই মিলিটারি কমিশনটা পৃথিবীর প্রথম মিলিটারি কমিশন, যেটা অটোম্যান সম্রাটরা করেছিলেন তাদের জেনেসারি বাহিনীর মাধ্যমে। আমরা সেই জায়গাতে ফিরে যেতে পারি। কিন্তু এখন আমরা যেখানে আছি
তার উপরে ইউনূস সরকারের যে রাজনৈতিক সিদ্ধান্ত, মানে ওই যেই গুয়া খাওয়া পরিবার, গুয়া খাওয়া ফ্যামিলি থেকে যে অফিসারগুলো আসছে, তারা প্রথমে চিন্তা করে এই ঘুষ নিয়ে ঢাকা জেলা গ্রামে একটা বাড়ি করা, বাড়ির নাম সেক্রেটারি বাড়ি, বাড়ির নাম জজ বাড়ি, বাড়ির নাম সাহেব বাড়ি, এরকম বিভিন্ন নাম দেয়। এরপরে শহরে একটা অ্যাপার্টমেন্ট কেনা, এরপরে চুরি চামারি করে মরে যাওয়া। এর বাইরে এদের কোনো চিন্তা চেতনা নাই। ঠিক সেই জায়গাটিতে আবার নতুন করে কুঠারাঘাত করে তাদেরকে মানে গোয়া থেকে আরও বাজে জিনিস অভ্যস্ত করে ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে। এর কারণ হলো যে মানুষগুলো ক্লার্ক হতে পারতো না, যে মানুষগুলো ইউডিসি আপার ডিভিশনাল ক্লার্ক বা এলডিসি লোয়ার ডিভিশনাল ক্লার্ক, একটা সময় যারা ওই শর্ট হ্যান্ড লিখতেন আর যারা টাইপ করতেন, এদের মধ্যে দুটো গ্রেড ছিল, নিম্নমান কারণিক আর উচ্চমান সহকারী, উচ্চমান কেরানি। তো এই কেরানি হওয়ার যাদের যোগ্যতা ছিল না, এমন সব মানুষকে একেবারে সরাসরি সচিব বানিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা এই জমানাতেও চলছে। মানে তারেক রহমান সাহেবের জমানাতেও এই জিনিসগুলো চলছে, এবং অবাক করার ব্যাপার হলো ইউনূস জমানার চেয়ে খারাপভাবে চলছে। ইউনূস সাহেব যাদেরকে ধরেন নিয়োগ দিয়েছিলেন, তাদের যে খারাপ মান ছিল, তার চাইতেও বর্তমানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে লোকজন আরও খারাপ বলছে। এই গেল একটা। অর্থাৎ আপনার রাজনৈতিক অফিসগুলোতে প্রশাসক দিলেন, বিভিন্ন জায়গাতে এই ধরনের অলংকারিক যে পদগুলো, এগুলো কলঙ্কিত করে দিলেন। আর সবশেষ হলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন মহিলা নিয়োগ দেওয়া হয়েছে। এরা বিগত যৌবনা, এদের যখন যৌবন ছিল, এদের সেই যৌবনকে তারা ভালো কাজে ব্যবহার করেছে, কোনো শয়তানও এই সাক্ষী দিতে পারবে না। পুরো আমরা যেটাকে চামড়ার ব্যবসা বলি, আমরা যেটাকে যা কিছু বলি, এইরকম মানে যৌবনকাল যারা বিভিন্ন মন্দ কাজে ব্যবহার করেছেন, এবং সেই মন্দ কাজে ব্যবহার করে আবার তারা সেই রাজনীতির হাতিয়ার রূপে, হানি ট্র্যাপের যাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট রূপে, তারা বিভিন্ন রাজনৈতিক নেতার প্রমোদ বালিকা রূপে, অঙ্গলেহনকারী রূপে তারা যে প্রতিষ্ঠিত পেয়েছে, এরকম বদনাম যাদের আছে, বহু মানুষের বদনাম আছে। এই বদনামের মেয়েগুলো আওয়ামী লীগ জমানাতে যাদের এই বদনাম ছিল, তাদেরকে যেভাবে বসানো যায়নি, তারা শুধুমাত্র নেতার সাথে ঘুরেছে, ব্যবসা বাণিজ্য করেছে, বড় জোর অন্য কোনো জায়গাতে গেছে। কিন্তু রাষ্ট্রের এক্সিকিউটিভ পদগুলোতে এখন এইরকম বিগত যৌবনাদের যাকে বলা হয় উন্মাদনা শুরু হয়ে গেছে। এতে করে হয় কি, চারিদিকে শুধু ছি, যোগ্যতা অযোগ্যতা, চেহারা, মানে এগুলো কোনো ব্যাপারই আসছে না। এই সমস্ত জিনিস হলো কি আল্লাহর গজব ডেকে নিয়ে আসে। আপনি যখন মানে যে কোনো সমাজের সর্বজন স্বীকৃত একজন মন্দ পুরুষ বা নারী, সর্বজন স্বীকৃত একটা মন্দ পশু, আপনি সেটাকে নিয়ে নাচানাচি করবেন, সবার সামনে বসিয়ে দেবেন। আপনি সিংহাসনে বসছেন, পাশে একটা শুয়োর বসায় দিচ্ছেন, সেই অ্যানিম্যাল ফার্মের মতো, এবং তার ডেজিগনেশন দিয়ে দিলেন, যে কোনো একটা বললেন যে এটার ডেজিগনেশন হলো সচিব। জাস্ট অ্যানিম্যাল ফার্মে একটা মেজর আছে না, শুয়োর মেজর, ওইরকম আপনি দিয়ে দিলেন। এটা নাটক সিনেমায় সম্ভব, রাষ্ট্র পরিচালনা সম্ভব না। রাষ্ট্র পরিচালনা এই ধরনের পাগলামি ইয়াজিদ ইবনে মুয়াবিয়া করেছিল। তার সিংহাসনের পাশে সেটা বানরকে আশ্রয় দিয়েছিল। তার দেখা দেখি তার অন্যান্য যারা শাসক, তারাও কিন্তু এইভাবে বানর পুষতেন। ফলে কি হতো, সেই সাম্রাজ্য ধ্বংস হয়েছে, সম্রাট ধ্বংস হয়েছে, খলিফা ধ্বংস হয়েছে, এবং পৃথিবীতে এই পম্পেই নগরীর মতো, যখন এখানে এই ধরনের যাকে বলা হয় সেক্সুয়াল ভায়োলেন্স, আপনি আপনার প্রমোদ সঙ্গীকে আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিতে চাইবেন, আপনি জনগণের মাথার উপর চাপিয়ে দিবেন, সেটা আপনার পদ বালক হোক, মানে আপনি যদি সমকামী হন, আলাউদ্দিন খিলজির এরকম একজন সমকামী ছিল, জহিরুদ্দিন বাবরেরও ছিল, কিন্তু তাদেরকে আলাউদ্দিন খিলজি পদ দিয়েছেন, যে মালিক কাফুর বলা হয়। মালিক কাফুর হিজড়া ছিলেন, এবং তার সঙ্গে তার একটা সম্পর্ক ছিল। সত্যমিত আল্লাহ জানেন, দুজনই মারা গেছেন, কিন্তু ইতিহাস সাক্ষী।
এই কথাগুলো বলছে এবং এটা নিয়ে দেখেন যে বিখ্যাত পদ্মাবতী একটা সিনেমা তৈরি হয়েছে। তো ইতিহাসে যখন এইরকম ঘটনাগুলো ঘটে, আপনার প্রমোর সঙ্গী বা সঙ্গিনী, আপনি এখন তাকে এনে ক্ষমতায় বসাবেন। তাকে একটা সিংহাসন আপনাকে দিতে হবে। আপনার পাশে সবসময় রাখতে হবে। এই জিনিসগুলো যখন কোনো একটা জায়গাতে ঘটে তখন সেখানে আল্লাহর গজব, খোদাই গজব অনিবার্য হয়ে পড়ে। রাষ্ট্র ক্ষমতা একটা পবিত্র জিনিস, পবিত্র আমানত। আমরা কোনো মানুষই ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নই। আমাদের সবার জীবনেই অসংখ্য ভুল ভ্রান্তি রয়েছে। স্বয়ং আল্লাহ এই জিনিসগুলো গোপন করেছেন, গোপন রেখেছেন, গোপন রাখতে বলেছেন। আমাদের পেটের মধ্যে যে সমস্ত আবর্জনা রয়েছে আল্লাহ গোপন রেখেছেন। আমরা সেই আবর্জনা রেখে এমন সুন্দরভাবে পেটটাকে আল্লাহ ঢেকে দিয়েছেন। আপনার প্রিয় সন্তান, শিশু, আপনি সেই পেটে চুমু দিচ্ছেন। অথচ পেট ভরা ময়লা। আল্লাহ ওখানে গোপন রেখেছেন। কাজেই আপনার কিছু, কিছু বিষয় বা অনেকের অনেকগুলো বিষয় আছে। সেই বিষয়গুলো একান্ত ড্রয়িং রুমে, ব্যক্তিগত জীবনে বা যেই জিনিস বাইজিখানাতে সুন্দর মানায়, যে জিনিস 5 স্টারে হোটেলের কোনো বালাখানাতে মানায়, সেখানে আপনি তাকে এনে জনগণের উপর বসিয়ে দিবেন। এই জিনিসগুলো হয় না। যত ক্ষমতা থাকুক না কেন। কিন্তু শুরুটা যদি আপনার এখানে যেকোনো উসিলাতে, যেকোনোভাবে একটা দুর্নাম বদনামের সঙ্গে থাকে, ক্যারেক্টারস যে খারাপ জায়গাতে থাকে, সঙ্গে, সঙ্গে ওটা এতটা দুর্গন্ধটা ছড়াতে থাকে যে ওখান থেকে বরকত উঠে যায়। আল্লাহ বর্তমান সরকারকে হেদায়েত দান করুন এবং তাদের জীবনে যেন এরকম গজবি কর্মকাণ্ড না ঘটে। এজন্য মহান আল্লাহর সাহায্য চাই, পানাহ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।